নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি, জমি দখল, হামলা সহ বিস্তর অভিযোগ এক ইরফানের বিরুদ্ধে। কার্যকর ব্যবস্থা নেয় না পুলিশ, আতঙ্কে এলাকাবাসী। কিশোরগঞ্জে বিএনপি নেতার ছত্রছায়ায় ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে কৃষি জমি, ঘরবাড়ি। পিরোজপুরে ৪৪ কোটি টাকা তুলে লাপাত্তা ঠিকাদার। বৃষ্টি আর বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত ১৮০ কিলোমিটার সড়ক, কোথাও গভীর গর্ত, কোথাও বিলীন একাংশ। পুনরুদ্ধারে বড় চ্যালেঞ্জ। ভরা মৌসুমেও ইলিশ নেই চট্টগ্রামে, নদী আর সাগরে গিয়ে হতাশ জেলেরা। নিষিদ্ধ জালের ব্যবহারে এমন দশা, বলছেন সংশ্লিষ্টরা। বহু গ্রাহকের অভিযোগ, জুনের পর জুলাই মাসেও অস্বাভাবিক বেশি এসেছে বিদ্যুৎ বিল। তবে এমন অভিযোগকে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অপপ্রচার বলে দাবি করছে বিদ্যুৎ বিভাগ। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে বিদ্যুতের গ্রাহকদের মধ্যে দেখা গেছে চরম অসন্তুষ্টি। পোস্টপেইড কিংবা প্রিপেইড সব গ্রাহকেরই আছে বিল নিয়ে অভিযোগ। ভুক্তভোগীরা জানতে চান, দাম বাড়ানোর কারণেই এই বাড়তি বিল, নাকি এর আড়ালে অন্য কিছু আছে। কিন্তু গ্রাহকের সন্দেহ দূর করার বিশ্বাসযোগ্য উদ্যোগ না নিয়ে বিদ্যুৎ বিভাগ আটকে আছে অদৃশ্য ব্যক্তির ওপর দোষারোপে। মে মাসে বিলে ছিল ১৪০০ টাকা, আর জুন মাসে আসছে ২৭০০ টাকা। বিদ্যুৎ বিল বাড়ানোর কারণে এত টাকা আসার কথা নয়, এখানে কিছু একটা কারসাজি আছে। বিদ্যুৎ বিল নিয়ে এমন অভিযোগ রাজধানীর শান্তিবাগের গ্রাহকদের। কেউ কেউ বলছেন, মে মাসে যেখানে বিল ছিল ১৫,৭০০ টাকা, জুনে তা হয়েছে ২৬,০০০ টাকা। এক বছর আগে তো অনেক কম ছিল, ৮০০ টাকা, আর এখন তো ৪,৫০০, ৫,০০০-এর কাছাকাছিও চলে গেছে। গত ৬ মাসে সর্বোচ্চ বিল আসছে ১৫-১৬,০০০ টাকা মাদার মিটার। এই মাসে হঠাৎ করে আসছে ২৬,০০০ সামথিং। ইঞ্জিনিয়ার সে বললো যে জুলাই মাসে ঠিক, পরের মাসে ঠিক হয়ে যাবে। তো কেন এই কথাটা বললাম? আমি বললাম, তাহলে কেন এই কথাটা বললেন যে ঠিক হয়ে যাবে? তার মানে এই মাসে আপনারা বেশি দিচ্ছেন? না, আমাদের বিল ঠিক আছে। ওদের কথার মধ্যে কিন্তু চোরামি আছে। শুধু রাজধানীতেই নয়, বিভিন্ন জেলাতেও একই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। নাটোরের এক গ্রাহকের দাবি, প্রায় ৪২ দিন বিদ্যুৎ ব্যবহার না করলেও জুন মাসে এসেছে ২,৬০০ টাকার বিল। একটি মাত্র বৈদ্যুতিক বাতি ব্যবহার করেও প্রতি মাসে গুনতে হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা। আছে এমন অভিযোগও। ৪২ দিন কোনো বাতি জ্বলেনি, কিন্তু এই মাসে ২৬০০ টাকা বিল এসে। বিল আসে ৫০০, ৫৫০, হাইস্ট ৬০০। গত মাসে বিল আমার এক চান্সে ১২০০ কয়েক টাকা আসে। বাগেরহাটেও একই চিত্র। কারো কারো ৬৭০ টাকার বিল এক মাসের ব্যবধানে বেড়ে হয়েছে ১২০০ টাকারও বেশি। ৬৭০ টাকা, ৬৪০ টাকা এইভাবে আমার কারেন্ট বিল আসতেছিল। হঠাৎ এ মাসে দেখি যে ১২৬৩ টাকা বিল আসছে। শুধু জুন নয়, জুলাই মাসেও অস্বাভাবিক বিল আসছে। পোস্ট পেইডই নয়, প্রিপেড মিটার ব্যবহারকারীদেরও একই অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অতিরিক্ত বিল নিয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকে। জুলাই মাসে বিদ্যুৎ বিল এসেছে ১৭০০ টাকা, যা বিলম্ব সহ ১৭০৬ টাকা, যা পূর্ববর্তী মাসের বিদ্যুৎ বিলের থেকে প্রায় ৪ গুণ বেশি। এই ঘটনাটি শুধু আমার সাথেই ঘটেনি, আমাদের গ্রামের প্রায় ৯০% মানুষের সাথে ঘটেছে। জুন মাসে সরকার ইউনিটের রেট বাড়াইছে, তো সেই হিসেবে আমাদের ৪,০০০ টাকা প্লাস চলে আসছে। সেটা নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। তো আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল, আমরা দেখলাম সেই জুলাইতে আমাদের বিলটা বেশি। আগে আসতো ১৮০০, ২,০০০ টাকা, ১৭০০ টাকা ইয়ের ভিতরে, এখন ৩,০০০ টাকার নিচে না। এই মাসেও আমার ৩৩০০ টাকা বিল আইছে। জুন মাসে তড়িঘড়ি করেই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৭ থেকে ১৮% বাড়ানো হয়। তবে গ্রাহকদের অভিযোগ, দাম যতটা বেড়েছে, বিল বেড়েছে তার চেয়েও অনেক বেশি। জুন মাসে এরকম একটা বিল আসে, এতে করে মানুষের ভোগান্তিতে পড়তে হয়। বিশ্লেষকরা বলছেন, নিজেদের ভুলের দায় গ্রাহকদের উপর চাপাচ্ছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। বিলিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে জোর দিচ্ছেন তারা। সরকারি যেসব প্রতিষ্ঠান এগুলোর সঙ্গে জড়িত, তারা তো আসলে অলিগার্ক শ্রেণীতে পরিণত হয়ে গেছে। এ খাত লুণ্ঠনের মূলক খাতে পরিণত করতে তারা বাহিনী হিসেবে কাজ করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের দায়িত্বই হচ্ছে ২২-এর জ ধারায় যে তারা সরকারকে প্রয়োজনে পরামর্শ দেবে, তারা কোনো সংকটেই
কোনো সমস্যায় তারা কি কোনো সমাধান উল্লেখ করে সরকারের কাছে পরামর্শ দিয়েছে? তারা বসে বসে বেতন খাচ্ছে এবং এই সেক্টরে চুরি দাঁড়িয়ে হচ্ছে। বিদ্যুতের অস্বাভাবিক বিল নিয়ে গ্রাহকের এমন অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের দাবি এটি কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অপপ্রচার। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠন করা জাতীয় সংসদের বিশেষ কমিটি প্রথম বৈঠক আজ বেলা 12টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে শুরু হবে এই বৈঠক। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। জুলাই জাতীয় সনদে থাকা সংবিধান সম্পর্কিত মৌলিক সংস্কার প্রস্তাবগুলোর কি হবে, সংবিধান সংশোধন কমিটি কিভাবে কাজ করবে, কতদিনের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে, এসব এখনও চূড়ান্ত হয়নি। আজ প্রথম বৈঠকে কমিটির কর্মপরিকল্পনা ঠিক করা হতে পারে। সংবিধান সংশোধনের জন্য 12 সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয় গেল 13 জুলাই। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে সংঘবদ্ধ একটি চক্রের বিরুদ্ধে। হুমকিতে পড়েছে কৃষিজমি, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। এলাকাবাসীর দাবি, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইরফান উদ্দিনের ছত্রছায়ায় চলে এসব বালু উত্তোলন। যদি অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বালু উত্তোলন বন্ধে শিগগিরই অভিযান চালানোর কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। ব্রহ্মপুত্র নদে দিনরাত চলছে ড্রেজার, তোলা হচ্ছে বালু। এই চিত্র কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মুনিয়ারি কান্দা এলাকার। এতে ব্রহ্মপুত্র নদের দুই তীরে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। হুমকিতে পড়েছে কৃষিজমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা। এমনকি বদলে যাচ্ছে নদের গতিপথ। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এখান থেকে কয়েক লাখ ঘনফুট বালু তোলা হয়। পরে বড় বড় বলগেট দিয়ে এসব বালু নেওয়া হয় কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা সহ পাশের বিভিন্ন এলাকায়। বালু না তুললে আরো বেশি আমাদের নদীর ভরে যাইতো, আমরা ফসল করে খেতে পারতাম। যারা ম্যানেজিং আছে তারা যদি বলি যে রাস্তা দুলাইতেছে, আমার ফসলি জমি ক্ষতি আছে, তারা মনে করেন যে পানি দেয় না। যেগুলো ভিত তুলছে এক এক জায়গায় দেখা গেছে 5-6 হাত গাঁথা করে আলছে। এদিকে পাকুন্দিয়ার চরকাউনা ও চরলক্ষিয়া বালুমহালের ইজারা 2019 সাল থেকে বন্ধ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাতের আধারে এসব বালুমহাল থেকেও বালু চুরি করে সরিয়ে নিচ্ছে চক্রটি। এই চক্রের বিরুদ্ধে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করলে দেখানো হয় মামলার ভয়। স্থানীয়দের দাবি, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইরফান উদ্দিন এই কর্মকাণ্ডের মূল হোতা। দিনে রাইতে বড় বড় ডেজার 20,000 30,000 মন বালু এই যে যাইতেছে উজাইয়া, আমরা না হলে আমরা ভয় দেহা। বিভিন্ন জায়গায় বালু খনন হইতেছে। আমরা বহুবার প্রতিবাদ করছি, প্রতিবাদ করার পর আমাদের কোনো প্রতিবাদের ফলশ্রুতি কোনো কিছুই পাই না। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির নেতা ইরফান উদ্দিন। বালু উঠতেছে বা কি করতেছে আমার বিষয় নাই, আমি তো কিছুই জানি না এই ব্যাপারে। না না না, আমার কোনো সম্পৃক্ততা নাই। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের আরও কঠোর হওয়ার তাগিদ সচেতন নাগরিক কমিটির নেতাদের। এই বালু উত্তোলনের ফলে মাটির নিচে যে প্লেটগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী থেকে বালু উত্তোলনের সাথে যে সমস্ত দপ্তর জড়িত আছে তাদের প্রত্যেককেই, এবং এখানে স্থানীয় যে সমস্ত ভুক্তভোগী লোকজন যারা আছে সবাইকে মিলেই কিন্তু এগিয়ে আসতে হবে। দ্রুত অভিযান চালানোর উদ্যোগের কথা জানান পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। 2-1 দিনের মধ্যেই এখানে একটা অভিযান পরিচালনা করব এবং আমি আশা রাখি অভিযানের মাধ্যমে বালু উত্তোলনটা আমি বন্ধ করতে পারবো। কেউ বাদী হয়ে যদি নিয়মিত মামলা দায়ের করতে পারে, এটা মনে একটা পুরো একটা মীমাংসিত হবে। সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই চাওয়া কিশোরগঞ্জবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। পিরোজপুরের নাজিরপুরে সড়কের কাজ না করেই 44 কোটি টাকা তুলে লাপাত্তা ঠিকাদার। খোঁজ মিলছে না অনিয়মের সহযোগী এলজিইডি কর্মকর্তারও। নাজিরপুর বৈঠাকাটা সড়কের সংস্কার কাজে হয়েছে এমন পুকুর চুরি। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার বাসিন্দা। কোথাও কার্পেটিং উঠে গেছে, কোথাও আবার তৈরি হয়েছে বড় বড় গর্ত। যানবাহন চলে হেলে দুলে, ভোগান্তি হাঁটা চলাতেও। পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর বৈঠাকাটা সড়কের চিত্র এটি। যদিও 2023 সালেই সড়কটি সংস্কারে ভান্ডারিয়া উপজেলার তৎকালীন চেয়ারম্যান মেরাজুল ইসলামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইফতি ইটিসিএলকে নিয়োগ দেওয়া হয়। 2024 সালের জুনে প্রকল্প শেষ হওয়ার কথা ছিল। কাজ না করেই দলীয় প্রভাব খাটিয়ে প্রকল্পের 44 কোটি টাকা পুরোটাই তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
2024 সালে সরকার পরিবর্তনের পর থেকেই লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান ও অনিয়মে সহযোগী এলজিইডির কর্মকর্তারা। এই বাজেটে কোনো কাজই হয় নাই, ভাঙা রাস্তায় প্রায় 34 কোটি টাকা খাইয়ে ফেলাইছে। একবার গেলে আর ফিরে এবার আর চলাচলতি করা যায় না, কষ্ট হয় খুব। রাস্তার ধুলায় প্রতিটি মানুষের আমাদের হাঁপানি এসে গেছে। অর্ধেক রাস্তা বয়ে যাইতে রুগী মারা যাইবে এই রাস্তা দিয়ে। এখানের রাস্তা থেকে চলাফেরা করতে খুব অসুবিধা হয়। এ অবস্থায় সড়কটি সংস্কারে পুনরায় দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে বলে জানালেন এলজিইডির উপজেলা প্রকৌশলী। রিটেন্ডারে একটা প্রসেসিং এ যাচ্ছে, কারণ যাদের লাইসেন্সে কাজ, তাদের লাইসেন্সে তারা কাজ করতে চেয়েছে কিন্তু ওরা করতেছে না। তিনজন এমপি আমাদের সাথে বসছিলেন, বসে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি অনিয়মে জড়িতদের বিচারের প্রক্রিয়াও চলমান বলে জানালেন তিনি। টানা ভারী বর্ষণ আর ভয়াবহ বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত পার্বত্য জেলা বান্দরবানের সড়ক যোগাযোগ ব্যবস্থা। প্রায় 180 কিলোমিটার সড়কে দেখা দিয়েছে বড় ধরনের ক্ষতি। কোথাও পাহাড় ধসে রাস্তার একাংশ বিলীন, কোথাও সৃষ্টি হয়েছে গভীর গর্ত। বান্দরবান জেলা সদর থেকে শুরু করে রুমা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদম উপজেলার বিভিন্ন সড়কে বন্যার ক্ষতচিহ্ন এখনও স্পষ্ট। পাহাড়ি ঢল আর প্রবল স্রোতে অনেক স্থানে পিচঢালা সড়কের এক পাশ ধসে গেছে। কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে কালভার্ট, ভেঙে পড়েছে সড়কের পাশের প্রতিরক্ষা দেয়াল। সড়কে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। পণ্য পরিবহনেও দেখা দিয়েছে নানা প্রতিবন্ধকতা। ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পাহাড়ের উপর রাস্তা আছে, ওখানে প্রায় জায়গায় ডালুতে ভেঙে গেছে, আমাদের গাড়ি লোড যাইতেও ভয় লাগে। রাস্তাগুলো ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর আমাদের গাড়ি ঘোড়া চলা বন্ধ। রাস্তা ভেঙে গেছে, আমাদের যাতায়াত করতে কষ্ট হয়। ক্ষয়ক্ষতি মোকাবিলায় আগামী 1 বছরের জন্য প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বৃষ্টি কমার সাথে সাথে আমরা ফিল্ডে গিয়ে প্রাক্কলন করে ইমার্জেন্সি মেইনটেনেন্সের পাঠিয়ে অনুমোদন পেলে আমরা সড়ক মেরামত এবং পুনর্বাসন করব। অনুমোদন পেলে দ্রুত সড়ক মেরামত এবং পুনর্বাসনের আশ্বাস দেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। 63 কিলোমিটার রোড নেটওয়ার্ক সিভিয়ারলি ড্যামেজ হয়েছে। আমাদের 4টি আরসিসি সেতু এবং 7টি বেলি সেতু ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো রিস্টোরেশনের কাজ চলমান আছে। ক্ষতি মিলিয়ে আমাদের 77 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যে কাজটা আগামী 1 বছরে করব, সেটার ব্যাপারে প্রস্তাবনাও পাঠানো হয়েছে। দ্রুত সড়ক সংস্কারের আশা পার্বত্য জেলার মানুষদের। ডিবিসি নিউজ ডেস্ক। ভরা মৌসুমেও সোনার হরিণ ইলিশ। চট্টগ্রামে নদী কিংবা সাগর কোথাও জালে ধরা দিচ্ছে না বাঙালির পছন্দের মাছটি। যা ধরা পড়ছে তাও আকারে ছোট, তাতে আকাশ ছুঁয়েছে দাম। আয় কমে যাওয়ায় বিপাকে জেলেরাও। নিষিদ্ধ জালের ব্যবহারের কারণেই কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না বলছেন সংশ্লিষ্টরা। ভরা মৌসুমেও চট্টগ্রামের ফিশারি ঘাটে আসছে না কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ, তাই ব্যস্ততাও নেই। আড়তে যে মাছ আসছে তার বেশিরভাগই 500 থেকে 700 গ্রামের। সরবরাহ কম থাকায় দাম আকাশচুম্বী। ছোট ও মাঝারি সাইজের ইলিশ কেজি বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকা। নিরাপদ প্রজনন নিশ্চিতে গত 15 এপ্রিল থেকে 25 জুন পর্যন্ত 58 দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দেয় সরকার। ধার দেনা করে সেই সময় কাটলেও আশা ছিল নিষেধাজ্ঞার পর পুষিয়ে নেয়ার, কিন্তু ভরা মৌসুমেও ইলিশ না মেলায় এখন বিপাকে জেলেরা। আসছি সাগর থেকেই, কিন্তু এরকম একটা ইলিশ মাছ পাইনি এই বছর, কিন্তু একদম টোটালে ম্যাচ নাই। তারপরে গাঙ্গ সিঙ্গেলের লেগে তুফানের লেগে কোনো মাছ ধরতে পারছি না আমরা। সরকার আছে, সরকার যে চাল যা দেয় এটি তো আমরা পাই না, এটি তো পাওয়া যায় বড় লোকেরা পায়। বেপরোয়া ফিশিং আর নিষিদ্ধ জাল ব্যবহারের কারণেই ইলিশের উৎপাদন কমেছে বলে মনে করেন আড়তদাররা। এবার তো মাছ নাই, আপনার গতবারতে 4 ভাগের ভিতরে 1 ভাগে নেই এখন। শুধু আপনি বললাম না জিরি জাল আর পকেট জাল, ওরা মাছ মার ফেলতেছে। এই সরকারকে জিরি জালটা বন্ধ করতে হবে, মাছটা ধরার জন্য আপনার পকেট জালটা বন্ধ করতে হবে। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ জেলে ও ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা সঠিক ব্যবস্থাপনা ও অবৈধ জাল নিয়ন্ত্রণে আনতে পারলে আবারও নদী ও সাগর ভরে উঠবে রূপালী ইলিশে। ডিবিসি নিউজ ডেস্ক। জেনজি আন্দোলনের পর ভোটের মাঠে বড় হার দেখল বিজেপি। ভারতের 3টি রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশে 2টি আসনে বড় ধাক্কা খেয়েছে ক্ষমতাসীন দল।
বিহারের বাঁকিপুরে 1995 সালের পর প্রথমবার পরাজিত হয়েছে দলটি। সেখানে জয় পেয়েছে জনসুরাজ পার্টি। দলটির প্রধান প্রশান্ত কিশোর বিজেপি প্রার্থীকে 19,000-এর বেশি ভোটে হারিয়েছেন। মধ্যপ্রদেশের দাতিয়াতে জয় পেয়েছে কংগ্রেস। তবে গুজরাটের মাঞ্জলপুর আসনে বড় ব্যবধানে জয় ধরে রেখেছে বিজেপি। জেনজি আন্দোলনের পর অনুষ্ঠিত এই উপনির্বাচনের ফলাফলকে দেশটির রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের সমুদ্র সৈকতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় সোমবার এই হামলায় অন্তত 7 জন নিহত এবং 40 জন আহত হয়েছেন বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে 3 জন শিশু। রাশিয়ার কর্মকর্তারা বলছেন ড্রোনটি সৈকতে আঘাত হানে। এর সম্ভাব্য লক্ষ্য ছিল সৈকত থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত একটি রুশ নৌঘাঁটি। এর আগে শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 9 জন নিহত হন। দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন, আইডাহো এবং অরেগন অঙ্গরাজ্যের বিস্তীর্ণ এলাকা। এরই মধ্যে পুড়ে গেছে বহু ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছেন দমকল কর্মীরা। ব্যবহার করা হচ্ছে বিমান ও হেলিকপ্টার। চারদিকে শুধু আগুনের শিখা, ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। একের পর এক বাড়ি, বনভূমি আর যানবাহন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্পোকেন শহর ও আশেপাশের এলাকায় টানা তৃতীয় দিনের মতো জ্বলছে আগুন। দাবানলে এরই মধ্যে পুড়েছে 8,000 একরেরও বেশি এলাকা। অন্তত 700টি ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। বনাঞ্চল থেকে আগুন ছড়িয়ে এখন আবাসিক ও বাণিজ্যিক এলাকাতেও পৌঁছে গেছে। নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে প্রায় 64,000 বাসিন্দাকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন প্রায় 1,100 দমকল কর্মী। বিমান ও হেলিকপ্টার দিয়ে ছিটানো হচ্ছে অগ্নি প্রতিরোধ পদার্থ। ওয়াশিংটনের পাশাপাশি দাবানল ছড়িয়েছে আইডাহো ও ওরেগন অঙ্গরাজ্যেও। আগুন নেভাতে টানা 11 দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। এখনও প্রাণহানির তথ্য নিশ্চিত হয়নি, তবে আগুনে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় পৌঁছাতে পারেনি উদ্ধারকর্মীরা। কিছু এলাকায় আগুন নিয়ন্ত্রণে এলেও সামনে চ্যালেঞ্জ পুনর্বাসনের। হাজারো মানুষ কবে ফিরতে পারবেন নিজের ঘরে, সেটাই এখন বড় প্রশ্ন। আলমুমিত, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।